এটা অনেকটা সহজ, গতকালকেরটার মতো এত জটিল না। হ্যাঁ, চিত্র দেখে বোঝা যাচ্ছে সহজ আছে। তো এটা পজিটিভ ডবি। তো আগে আমাদের বুঝতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এটা কেন পজিটিভ বা কি কি ফিচার থাকবে পজিটিভে। হ্যাঁ, এই ডবিটা থেকেই হিল ফ্রেমটা নামবে, এই ডবি আবার হিল ফ্রেমকে তুলবে। দুইটা কাজ এই ডবিটাই করতে পারবে, ছেড়ে দিবে না। হিল ফ্রেমকে নামিয়ে দিলাম, ছেড়ে দিলাম, পরে ডেড ওয়েটের মাধ্যমে টান করে নিচে গেল, আমি শুধু লিফট করলাম, এরকম হবে না। হবে কি, লিফটিং লোয়ারিং দুইটাই এই ডবি দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি পজিটিভ ডবি। এটা একটা সিম্পল ডবি যেখানে তিনটা গিয়ার ইউজ করা হয়। একটা গিয়ারের নাম দিছি আমরা এ, আর দুটাকে দিছি বি সি। তো তোমরা এই 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 এইটার এই যে পজিটিভ ডবিটা আছে, চিত্র আছে শিটে, শিটে যে বর্ণনাটা দেওয়া আছে সেখানে কালার বলা আছে, আর তোমাদের তো সাদা কালো প্রিন্ট দেওয়া হয়েছে। কালার তো আর ওখানে ছবিটা তো আর কালারিং করা নাই। তো ওখানে যদি মিলাইতে চাও, এটা হচ্ছে ব্লু, না সরি এটা হচ্ছে গ্রিন, এটা এটা হচ্ছে রেড, আর এটা হচ্ছে ব্লু, আর এই লিভারটাকে বলা হচ্ছে ইয়েলো। হ্যাঁ, কালার করে বর্ণনা দেওয়া আছে। কিন্তু আমরা তো আর পরীক্ষাতে তো কালার করে বর্ণনা দিব না, পরীক্ষাতে আর কালার করে আঁকবো না। হ্যাঁ, তো আমরা এই জন্য নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। বিটা, গ্রিনটাকে বি বলে দিচ্ছি, এটা এ, আর এটা হচ্ছে সি, আর এটা তো ইউলো, এটা লিভার। সমস্যা নাই, শুধু এটা জাস্ট বলা এই জন্য, যদি শীট থেকে পড়ো তখন কালারগুলো মিলে নেওয়া আর কি। শীটটা চেঞ্জ করা হয় নাই, ওই কালারটাই রয়ে গেছে। তো ওইভাবে ভাষাটা চেঞ্জ করে দিলেই হতো। আচ্ছা, এখানে এই ডবিতে তিনটা গিয়ার থাকে। একটা গিয়ার থাকে মিডলে, তার উপরে থাকে একটা গিয়ার, নিচে থাকে একটা গিয়ার। এই গিয়ারগুলোর বৈশিষ্ট্য যদি আমরা বলি, মাঝখানে যে গিয়ারটা থাকে তার পুরো অংশে টিথ থাকে। এই যে পুরো অংশে, শুধুমাত্র এখানে তিনটা বন্ধ নাই, এখানে তিনটা নাই। ওই মাঝখানের গিয়ারের পুরো অংশে দাঁত থাকে, শুধুমাত্র মাঝখানে একটা ইন্টারভাল, এটা সেখানে ব্রেকের জন্য মাঝখানে তিনটা দাঁত নাই, উপরেও তিনটা দাঁত নাই, বাকি পুরোটাতে কি করা আছে, টিথ আছে। আর বি গিয়ারের অর্ধেক অংশে টিথ আছে, সি গিয়ারেরও অর্ধেক অংশে টিথ আছে, বাকি অংশে কি নাই, টিথ নাই। এখন টিথ থাকা না থাকার সাথে কিন্তু একটা ব্যাপার জড়িত। কি, তুমি যদি ঘুরো, আরেকজনকে যদি তোমার পাশে দেওয়া হয়, যদি টিথ থাকে তুমি এটাকে ঘুরাইতে পারবা, গিয়ার যেভাবে মোশন ট্রান্সফার করে। এখন তোমার টিথই নাই, তুমি এখানে ঘুরতে থাকবা, তুমি কি রেখে ঘুরাতে পারবা, পারবা না। তাহলে এই টিথ অবস্থায় সে কাউকে ঘুরাতে পারবে, বাট বাকি অংশে তার টিথ নাই। তো আমরা বৈশিষ্ট্য বললাম তিনটা গিয়ারের, একটা গিয়ারের অবস্থান মাঝে, আর একটা গিয়ারের অবস্থান তার উপরে, একটা গিয়ারের অবস্থান তার নিচে। আর এই অবস্থানের পরে আমরা বললাম দাঁতের কথা। মাঝখানের গিয়ারের দুই পাশেই দাঁত থাকে, মানে পুরো অংশেই দাঁত থাকে, শুধুমাত্র দুইটা অংশের ইন্টারভালে তিনটা তিনটা করে দাঁত কম থাকে। আর উপরের গিয়ারে শুধুমাত্র অর্ধেক অংশে দাঁত থাকে, নিচের গিয়ারেও কি থাকে, অর্ধেক অংশে দাঁত থাকে। উপরের গিয়ারটা এবং নিচের গিয়ারটা হচ্ছে ড্রাইভার গিয়ার, ড্রাইভার যে ঘুরায়। আর মাঝখানের গিয়ারটা হচ্ছে কি, ড্রিভেন। উপরের গিয়ারটার ঘূর্ণনের ডিরেকশন হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, আর নিচের গিয়ারটার ঘূর্ণনের ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ। এইটুক পর্যন্ত মোটামুটি গিয়ারের বর্ণনা শেষ। বুঝা গেছে? আমি আবারও বলতেছি, এই ডবিতে তিনটা গিয়ার থাকে, একটা গিয়ার মাঝে, তার ইমিডিয়েট উপরে এবং নিচে আরো দুইটা গিয়ার থাকে। মাঝখানের গিয়ারটার পুরো অংশে দাঁত থাকে, শুধুমাত্র এক মানে দুই দুই অংশের ইন্টারভালের মধ্যে তিনটা তিনটা করে দাঁত থাকে না। আর উপরের গিয়ারে এবং নিচের গিয়ারে অর্ধেক অংশে দাঁত থাকে। উপরের গিয়ারটা এবং নিচের গিয়ারটা হচ্ছে ড্রাইভার গিয়ার, মানে যারা ঘুরায়। ড্রাইভার তো বোঝো, ড্রাইভার, আর একটা হচ্ছে ড্রিভেন। উপরের এবং নিচের গিয়ারটা হচ্ছে ড্রাইভার গিয়ার, আর মাঝের গিয়ারটা হচ্ছে ড্রিভেন গিয়ার। আর উপরের গিয়ারের ঘূর্ণনের ডিরেকশন হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। আর সি গিয়ার আর কি, উপরে তো আর বলবো না, আমরা নাম যেহেতু দিয়ে দিছি, সি গিয়ারের অবস্থান হচ্ছে ক্লকওয়াইজ। এটুকু ক্লিয়ার তো না? এখন এখানে কাজটা কিভাবে হয়, এখানে এই গিয়ারটা, মানে এ যে গিয়ারটা আছে, এ গিয়ারটা একটা লিভারের মাধ্যমে, এটা হচ্ছে লিভার,
পি অংশে এটা পিভটেড করা আছে, লিভার হয়ে পি অংশে পিভটেড করা। আর এই লিভারের অপর প্রান্তে লিঙ্কের মাধ্যমে হিল ফ্রেম গুলো যুক্ত থাকে। হ্যাঁ, লিঙ্কের সাহায্যে এখানে দেখি ধরো এখানে হিল ফ্রেম আছে। হ্যাঁ, হিল ফ্রেম গুলো যুক্ত থাকে, ঠিক আছে, এই শেষ। এখন আমাদের ঘটনাটা কি হয়, মানে কি ঘটে মেকানিজমের মধ্যে, আমরা এখানে ডবিতে মূলত কিছু সিলিন্ডার ইউজ করে থাকি, সিলিন্ডার বড় সাইজের অথবা ছোট সাইজের। এখন আমি হয় লিফট করব অথবা নামাবো, মানে লোয়ারিং করব অথবা লিফটিং অথবা রেজিং করব অথবা লোয়ারিং করব। তো উপরে উঠাবো বা নিচে নামাবো, তো এই জন্য আমরা আমাদের সুবিধা মতো আমাদের যেরকম কাপড় বুনতে হবে সেই ডিজাইন মোতাবেক বিভিন্ন সাইজের সিলিন্ডার বসাই, বড় ছোট সিলিন্ডার। তো যদি এই যে মালা বা লেটিস, এই লেটিসের মধ্যে যে সিলিন্ডার থাকে সেখানে যদি ছোট সিলিন্ডার থাকে, ঘুরবে না, এই লেটিস তো ঘুরে, ডবি তো ঘুরে, ঘুরতে ঘুরতে যদি তার ছোট সিলিন্ডার পায়, তাহলে আমাদের এখানে যে পিভট করা আছে এই লিভারটা নিচে নেমে যাবে। বুঝো নাই, আমার হাতের এখানে তুমি আটকে রাখলা, তো এখানে একটা বড় সিলিন্ডার ধাক্কা দিবে, আর যদি ছোট সিলিন্ডার হয় নিচে থাকবে। তো আলটিমেটলি ছোট সিলিন্ডার পেলে এই লিভারটা, লিভারের সাথে কিন্তু এই গিয়ারটা কানেক্টেড, এই গিয়ারের সাথে এই লিভারটা সংযুক্ত। এই লিভার নিচে নামা মানে হচ্ছে গিয়ারটাও নিচে নামা, তাহলে এই গিয়ারটা এই গিয়ারের সাথে অ্যাটাচমেন্ট হয়, এঙ্গেজমেন্ট পায়, ঠিক আছে। আবার যখন বড় সিলিন্ডার পাবে তখন কিন্তু এরকম থাকবে না, তখন এ উপরে উঠে যাবে, তখন এর সাথে এর সংযোগ ঘটবে, একে তখন এ ঘুরাইতে পারবে না, তখন একে ঘুরাবে হচ্ছে এটা। আর যখন ছোট সিলিন্ডার থাকবে তখন এই এ গিয়ারটাকে ঘুরাবে হচ্ছে কে, সি। বোঝা গেছে না? যদি সি ঘুরায় তাহলে কি ঘটে, মনে করো আমরা ধরে নিচ্ছি ছোট সিলিন্ডার আছে, ছোট সিলিন্ডার থাকলে লিভার লোয়ারিং হবে, নিচে নামবে, আর নিচে নামলে এই গিয়ারের সাথে কানেকশন পাবে কে, সি গিয়ার। যেহেতু সি গিয়ারটা ড্রাইভার, ঠিক আছে, ড্রাইভার মানে সে ঘুরায়, তো সি গিয়ারটা তাহলে এরিয়া গিয়ারটাকে ঘুরাবে। আর সি গিয়ার এবং বি গিয়ার মনে রাখবা, এদের গুণনটা হচ্ছে প্রতি পিকে, একটা পিক যেতে যেতে যতক্ষণ লাগে একটা পিকে একবার ঘুরে, একটা পিক যাবে, এও একবার ঘুরবে, এও একবার, এরা ঘুরে, এটা এদের এদের মোশনটা সরাসরি আমাদের শেফ থেকে দেওয়া আছে। বি আর সি এর ঘূর্ণন তুমি আটকাইতে পারবে না, প্রতি পিক যাবে একবার ঘুরবে, বিও ঘুরবে একবার, সিও একবার ঘুরবে, আবার আরেকটা পিক যাবে, প্রতি পিকে বি আর সি একবার করে ঘুরে আসে, একবার করে ঘুরে আসে। এখনো ব্যাপার হচ্ছে গিয়ে তারা ঘুরে, ঠিক আছে, তারা ঘুরলে এ ঘুরবে কি ঘুরবে না, এই ব্যাপারটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নবের মাধ্যমে, আমাদের সিলেকশন দেওয়ার সুযোগ আছে। ঘুরবে দুটা ঠিকই, বাট কার সাথে এ যুক্ত থাকবে সেই ব্যাপারটা নিয়ন্ত্রণ কার হাতে, আমাদের হাতে থাকবে, কারণ আমরা এখানে সিলিন্ডার বসাবো বিভিন্ন আকৃতির আমাদের সুবিধা মতো। তো ধরো আমি ধরে নিচ্ছি যে এখানে ছোট সিলিন্ডার পেলো, ছোট সিলিন্ডার পেলে এই লিভারটা নিচে নামবে, একটু নিচে নামবে, নিচে নামলে আলটিমেটলি লিভারের সাথে সাথে এ গিয়ারটা নিচে নামবে, এ গিয়ারের সাথে সি গিয়ারের এঙ্গেজমেন্ট হবে বা কানেকশন হবে, এতে করে সি ঘুরার সাথে সাথে, সি ঘুরার সাথে সাথে এ কে ঘুরাই দিবে। তখন এ এর ঘূর্ণন ডিরেকশনটা কোন দিকে হবে, এন্টি ক্লকওয়াইজ। সারফেস কন্টাক্টে যখন ঘুরে, মনে করো এটা এদিকে ঘুরতেছে, তাহলে এটার সাথে একটা রোলার আছে, সে তো এদিকে ঘুরবে। এটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় ক্লকওয়াইজ, এটা তাহলে এন্টি ক্লকওয়াইজ, তাহলে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। এখন এটা মনে করো আমার একটা, এটা গিয়ারটা তুমি এটা মনে করো এটা, এখন এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। এন্টি ক্লকওয়াইজ বলতে এদিকে ঘুরে আসবে, এদিকে। এখন ঘুরে আসার সময় তার সাথে তার দিয়ে তুমি হিল ফ্রেম যুক্ত করে রাখছো, সে এদিকে ঘুরে, এদিকে ঘুরার সময় হিল ফ্রেমটা কি তুলবে নাকি নামাবে, নিচে নামাই দিবে না, একটু ছেড়ে দিবে। এই যেহেতু এদিকে ঘুরবে, এখান থেকে তারটা একটু লুজ পাবে, লুজ পেয়ে হিল ফ্রেমটা একটু নিচে নামবে। এই নিচে নামার অবস্থানটা ততক্ষণ চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত সে আরেকটা বড় সিলিন্ডার পাবে। কেন? কারণ এখানে একটু খেয়াল করো, ব্যাপারটা একটু বুঝতে হবে। এই এ তো এর মধ্যে দাঁত আছে, আমি এর জন্য সমান করে দাঁতগুলো দিছি যাতে করে ব্যাপারটা বুঝাতে পারি। এখানে 8টা দাঁত আছে মনে করো, সাপোজ 8টা থাকে না, মানে অর্ধেক সংখ্যক থাকে।
তো মনে করো 8টা দাঁত আছে, তো 8টা দাঁত এখানে এটাকে কতটুকু ঘুরাতে পারবে? 8টা দাঁত পরিমাণ, এই দাঁতের সাথে এই দাঁত লাগবে, এই দাঁত লাগবে, দাঁত ঘুরতে ঘুরতে দাঁতগুলো ঘুরাবে। তো এই ঘুরাতে ঘুরাতে যখন এই 8টার শেষ দাঁতটা চলে আসবে, এখানে ঘুরতে ঘুরতে শেষ দাঁত আসবে, এটারও তো শেষ দাঁতটা আসবে। আসার পরে এটা ঘুরলেও কি এটা ঘুরবে না? ওই যে মাঝখানে যে ব্রেক আছে, মাঝখানে তো দাঁত নাই, তো দাঁত থাকলে না ঘুরাতে পারে। তো এটা দেখা গেছে এটা অর্ধেক পরিমাণ, এটা ফুল ঘুরতে থাকে, ফুল একবার ঘুরবে, ঘুরলেও একে কিন্তু ফুল ঘুরাতে পারবে না। এ শুধুমাত্র অর্ধেক পরিমাণ ঘুরবে, অর্ধেক পরিমাণ ঘুরে এই পরিমাণ গিয়ে একটু সিলিন্ডারটাকে নিচে নামিয়ে দিবে। তারপরে মনে করো এখানে আবার ছোট সিলিন্ডার আছে, এ আবার যখন ঘুরবে একে একে ঘুরাতে পারবে? পারবে না, এর মধ্যে কানেকশন এস্টাবলিশ হবে না। তো কারণ ওই যে মাঝখানে যে ব্রেকটা আছে, যতক্ষণ পর্যন্ত সে আবার উপরে গিয়ে নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত এ কিন্তু আরেকবার ঘুরলেও এটি আর ঘুরতে পারে। এরপরে না ধরো আবার ছোট সিলিন্ডার, সেই ছোট সিলিন্ডার থাকলেও এর সাথে কানেকশন আছে, কানেকশন থাকলেও এ কিন্তু একে আর ঘুরাতে পারবে না। কারণ ওই যে মাঝখানে যে ব্রেক আছে, ব্রেক জায়গাটা এ কিন্তু তখন ওই ব্রেক অবস্থায় চলে আসছে, এর সাথে এর কানেকশন হবে না। এখানে দাঁত আছে, এখানে দাঁত নাই। তো যতক্ষণ পর্যন্ত আবার বড় সিলিন্ডার না আসবে ততক্ষণ পর্যন্ত হিল ফ্রেমটা নিচেই থাকবে। এই জন্য আমাদের এখানে বটম ক্লোজ শেড ফর্ম হবে না, এটা হচ্ছে পজিটিভ ডবি। এই জন্য এখানে শেড যেটা ফর্ম হবে সেটা বটম ক্লোজ হবে না, এটা হবে ওপেন শেড। বোঝা গেছে কেন ওপেন হবে? এরপরে মনে করো আমরা সামহাও পুরো একটা সময় পরে গিয়ে বড় সিলিন্ডার পেলো, তাহলে লিভারটা একটু উপরের দিকে পুশ করবে, লিভারটা উপরে উঠবে, তখন এ গিয়ারের সাথে বি গিয়ারের কানেকশন এস্টাবলিশ হবে। আর বি গিয়ারের ঘূর্ণন ডিরেকশনটা কোন দিকে? এন্টি ক্লকওয়াইজ। এই জন্য বি যখন এখন ড্রাইভার, এখন আর সি কিন্তু ড্রাইভার না, এখন ড্রাইভার হচ্ছে বি। বি এবার একে ঘুরাবে, একে কোন দিকে ঘুরাবে? ক্লকওয়াইজ ঘুরাবে। তখন হিল ফ্রেমটা এদিকে টান পড়বে, তো এদিকে ঘুরলে এদিকে সুতা আছে না, সুতা টান পড়বে, লিফট করবে, হিল ফ্রেমটা উপরের দিকে উঠবে। এখানেও একই ব্যাপার, যতক্ষণ পর্যন্ত বড় সিলিন্ডার থাকবে, এরপরে যদি আবার বড় সিলিন্ডার, আবার বড় সিলিন্ডার, আবার বড় সিলিন্ডার থাকে আমার ডিজাইন মোতাবেক, তাহলে এটা এটা ঘুরবে। এ আরো 3টা সিলিন্ডার থাকে, এটা বড় পরে আরেকটা বড় আছে, আরেকটা বড় আছে, 3টা বড় সিলিন্ডার আছে। এ 3বার ঘুরবে, বাট এই 3বার ঘুরলেও কি এটা কি হিল ফ্রেমটাকে আরো তুলবে নাকি? একটু তো তুলছে হিল ফ্রেমটাকে, কেটে দাও। হিল ফ্রেমটাকে আর তুলবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট অবস্থান পর্যন্ত। নির্দিষ্ট অবস্থান কতটুকু? ওই যে হাফ সাইকেল, তার ফুল সাইকেলের মধ্যে হাফ পরিমাণ যতটুকু, অতটুকু ঘুরতে যতটুকু উঠে ততটুকু তুলে এরপরে ডিসএনগেজমেন্ট হয়ে যাবে। যদিও এটা এখন এটার সাথে সংযুক্ত, তারপরে এখানে যতগুলো বড় সিলিন্ডার থাকুক না কেন এ আর এটাকে ঘুরাতে পারবে না, কারণ যে মাঝখানে ব্রেক আছে। 3টা দাঁত নাই, 3টা দাঁত না থাকার কারণে এ আর একে আর নতুন করে, এখন যদি মনে করেন যদি আমার ডিজাইনে 10টা সিলিন্ডার থাকে, যদি এখানেও দাঁত থাকতো তাহলে কি হইতো? তখন কিন্তু ব্যাপারটা এরকম হইতো না। তখন প্রথমবার হিল ফ্রেমটাকে একটু তুলতো, তারপর আরো তুলতো, হিল ফ্রেম দেখা যায় আকাশ উঠে যেত। এই যে হিল ফ্রেমের নির্দিষ্ট পরিমাণ তুলতে হয়, নির্দিষ্ট পরিমাণ তুলেই এ কিন্তু ডিসএনগেজমেন্ট হয়ে যাবে, ওই যে এখানে মাঝখানে দাঁত না থাকার কারণে। পরের বার আবার সে ঘুরবে, কিন্তু একে ঘুরাতে পারবে না। পরের বার আবার ঘুরবে, এটাকে ঘুরাতে পারবে না। এরপর ধর আবার ছোট সিলিন্ডার পেলো, ছোট সিলিন্ডার পেলে তখন কিন্তু এই লিভারটা আবার নিচে নামবে, তখন এটার সাথে আবার এঙ্গেজমেন্ট হবে, তখন এটা আবার এটাকে একবার ঘুরাতে পারবে। হ্যাঁ, পরে যদি আবার ছোট থাকে আর ঘুরবে, ঘুরাতে পারবে না, এ ঘুরবে বাট একে ঘুরাতে পারবে না। এই হচ্ছে মেকানিজম আর কি। তো এইভাবে করে আমরা ছোট সিলিন্ডার এবং বড় সিলিন্ডার ইউজ করে এই সিম্পল এই ডবিতে মূলত কি করতে পারি? শেড ফর্ম করতে পারি আমাদের সুবিধা মতো এবং ইচ্ছা মতো। তো আমরা যদি একেবারে প্রথম থেকে কিভাবে লিখতে হবে সেভাবে যদি বলে যাই, তাহলে পজিটিভ ডবি শেডিং মেকানিজমে 3টি গিয়ার এ, বি এবং সি একই বরাবর থাকে। এ গিয়ারটি মাঝখানে অবস্থান করে, এর উপরে বি এবং এর নিচে সি গিয়ারের অবস্থান। এ গিয়ারের পূর্ব অংশে শুধুমাত্র মাঝখানে 3টা এবং মাঝখানে 3টা ছাড়া 6টা দাঁত ছাড়া বাকি পুরো অংশে দাঁত থাকে। আর বি এবং সি গিয়ারের অর্ধেক অংশে দাঁত থাকে। বি এবং সি গিয়ার হচ্ছে ড্রাইভার হিসেবে কাজ করে, এ গিয়ার ড্রিভার হিসেবে কাজ করে। বি এর ডিরেকশন হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, ঘূর্ণনের দিক, আর সি এর ঘূর্ণনের দিক হচ্ছে ক্লকওয়াইজ। এ গিয়ারের সাথে একটি লিভার যুক্ত থাকে, যা কিনা পি বিন্দুতে বা পি পয়েন্টে ফিক্সড করা বা পিভটেড করা। এই লিভারের অপর প্রান্তে লিঙ্কের মাধ্যমে হিল ফ্রেমগুলো যুক্ত থাকে। লিভারের নিচের দিকে সিলিন্ডার আকৃতির ডবি ল্যাটিস আকারে বসানো থাকে।
যদি বর্ণনা শেষ, যখন ডবিতে ছোট সিলিন্ডার থাকে তখন লিভারকে নিচের দিকে নামিয়ে আনে, তখন এ গিয়ারটা একটু নিচে নেমে সি গিয়ারের সাথে তার কানেকশন এস্টাবলিশ হয় বা সংযোগ ঘটে। তখন সি গিয়ারের মাধ্যমে এ গিয়ার মোশন পায়, যেহেতু সি ড্রাইভার। তো সি যেহেতু ক্লকওয়াইজ ঘুরে, আলটিমেটলি এ গিয়ারটা তখন এন্টি ক্লকওয়াইজ ঘুরতে বাধ্য হয়। এ গিয়ারের এন্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে হিল ফ্রেমটা নিচে নেমে আসে। এরপরে আবার যদি ছোট সিলিন্ডার পাওয়া যায়, এরপরে যতক্ষণ আমার ছোট সিলিন্ডার পাওয়া যাবে তখনও এর সাথে সি এর কানেকশন থাকবে, কিন্তু এ এর মাঝখানে তিনটা দাঁত না থাকার কারণে সি এর ঘূর্ণনের মাধ্যমে এ গিয়ারটি আর ঘূর্ণন পাবে না। অর্থাৎ বটম মানে হিল ফ্রেমের যে অবস্থান যেখানে ছিল লোয়ারিং অবস্থায়, হিল ফ্রেম সেখানে ততক্ষণ পর্যন্ত অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত আবার বড় সিলিন্ডার না পাবে। এভাবে করে এখানে ওপেন শেড ফর্ম হয়, বটম ক্লোজ শেড ফর্ম হয় না, ওপেন শেড ফর্ম হয়ে থাকে। আবার যদি সিলিন্ডারে আমরা মানে ডবিতে ল্যাটিসে যদি বড় সিলিন্ডার থাকে, তাহলে বড় সিলিন্ডারটা লিভারটাকে উপরের দিকে পুশ করবে, এতে করে এ গিয়ারের সাথে বি গিয়ারের সংযোগ ঘটবে। যেহেতু বি এখন ড্রাইভার এবং বি এর ঘূর্ণনের দিক হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে সে এ গিয়ারকে ক্লকওয়াইজ ঘুরাবে, আর এর ক্লকওয়াইজ ঘূর্ণনের কারণে লিঙ্কের মাধ্যমে হিল ফ্রেমটা লিফট করবে। ততক্ষণ পর্যন্ত আবার এই অবস্থাটা চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত আবার ছোট সিলিন্ডার না আসবে। এরপর যদি বড় সিলিন্ডার থেকেও থাকে, তারপরও বি এর ঘূর্ণনের মাধ্যমে এর ঘূর্ণনের কোনো পরিবর্তন হবে না, এ তার অবস্থানে ফিক্স থাকবে, যেহেতু এর মাঝখানে তিনটা দাঁত নাই। এভাবে করে আমরা ছোট সিলিন্ডার এবং বড় সিলিন্ডার বসিয়ে আমাদের সুবিধা মতো বা ইচ্ছা মতো যে কোনো হিল ফ্রেমকে লিফট করতে পারি বলে এটা হচ্ছে একটা পজিটিভ ডবি মেকানিজম। যেহেতু আমরা এখানে লোয়ারিংটা লিফটিংটা দুইটাই কি টানের মাধ্যমে করতেছি না, একবার ছেড়ে দিচ্ছি আরেকবার টান টেনে দিচ্ছি, এই জন্য এটা হচ্ছে একটা কি পজিটিভ ডবি। কে বলতে পারবা? হ্যাঁ, এটা ঘুরতে থাকে, এটা ঘুরে মানে একটার পরে একটা আসে, প্রতি পিকে এটা চেঞ্জ হয়ে এটা আসে, তারপরে এটা আসে। এই মালা যতটুকু গাঁথা আছে, এখানে তো আমরা 5টা দেখাইছি, আরো আছে, যে কটা থাকবে ওই মালার মধ্যে ওই মালাটা ঘুরে ঘুরে আসে। ওখানে যেরকম ডবি ঘুরে এখানেও ঘুরে। হ্যাঁ, প্রায় সেম, সবগুলো সেম। কোনটার? কিসের? এটার স্পিড তো তোমার নিজেদের উপর, লোভ লোভ কত পিপিএম এ চালাচ্ছি তার উপর। না, অ্যাক্সিলারেশন বলতে ধরো কোনো কিছুর দাঁত, একটা দাঁত দিয়ে যখন একটা দাঁতকে ঘোরানো হয়, হ্যাঁ, তো তখন যখন যে ঘুরাবে তাকে থাকতে হবে, সে না থাকলে তো এ ঘুরবে না। তুমি একে ঘুরাবা কার সাহায্যে? এর সাহায্যে। তো এখন এ যতক্ষণ আছে, যতক্ষণ এ ঘুরবে ততক্ষণ এ ঘুরবে, এ না ঘুরলে এ তো ঘুরবে না। তো কেন ঘুরবে? মানে তোমাকে আমি টানতেছি, ওটা তো একটু সামান্য, জাস্ট এই গিয়ে দাঁত শেষ, এই একটা ফ্রিকশনের জন্য একটু সামনে, তো ওই অবস্থায় ওটাই অবস্থা, একটু সামান্য যেটা ওটা তো ইগনোরেবল, এই আবার চলে আসবে। স্পিড বেশি বলতে এগুলা যদি মডার্ন লোভে এই লোভে ইউজ করা হয়, মডার্ন লোভে তো ইউজ করা হয় না, অর্ডিনারি পাওয়ার লোভে ইউজ করা হয়। এগুলো তো আমরা চালাই হচ্ছে নর্মালি 90-120 পিপিএম এ চালাই, মানে সেকেন্ডে 2টা পিক, এটা খুব বেশি স্পিড না। কিন্তু ইয়াতে ওই আমাদের যে মডার্ন লুকগুলো আছে, এয়ারজেট, রেপিয়ার, প্রজেক্টাইল, সেখানে যে ডবি ইউজ করা হয় এগুলো তো একটু ভিন্ন টাইপের। ওখানে ক্যাপ ডবি ইউজ করা হয় অনেক সময়, ক্লাইম্যাক্স ডবি ইউজ করা হয়, ওগুলো আরেকটু আরেকটু উন্নত। এটা হচ্ছে আমাদের কনভেনশনাল লুকগুলোতে নর্মালি ইউজ করা হতো। এটা ওই যে আমাদের যে হ্যাটাসলি আছে, ওই হ্যাটাসলির ওখান থেকে নেওয়া হয়েছে, এটা এই প্রিন্সিপালটাও আছে। তো এটা এমনিতে সমস্যা না, যেটা বলতেছো মনে করো এটা একটা ভ্যালু। এর মনে করো আমার যে দাঁত আছে, এই দাঁত 5টা দাঁত আছে, তো 5টা দাঁত যতক্ষণ পর্যন্ত শেষ হইলো এই শেষ, এ তো আর ঘুরতে পারবে না। না, ওই দাঁতগুলো তো আটকানো না, মনে করো এই দাঁতগুলো শেষ,
শেষ হয়ে এই লাস্টে পর্যন্ত এই দাঁতের সাথে এই দাঁতের এঙ্গেজমেন্ট হয়ে শেষ। তারপরে আবার রিভার্স ডিরেকশনে ঘোরা শুরু করলে তখন আবার রিভার্স ডিরেকশনে আসবে। যেটা বলতেছো গতি জড়তার কারণে মূলত তো ফ্রেম গুলো তো আসলে অনেক ভারী হয়, বুঝছো? এক একটা ফ্রেম কিন্তু অনেক ভারী হয়। এখানে এক একটার মধ্যে 3-4 সুতা থাকে এবং হিল রয়ার থাকে, এগুলো ভারী থাকে। ওই ওই মোশনে থেকে খুব বেশি টেনে নিয়ে আসতে পারবে না। ধরো আমি এখানে সাপোজ একটা ঘুরন্ত বলতেছো, এটুকু করে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে তো সে একটু ঘুরবে, সামনে চলে যাবে না? কিন্তু সে ওইটুকু শক্তি পাবে না যতটুকু শক্তি দিয়ে সে একটা ফ্রেমকে আবার টেনে নিয়ে নিজে একটু সামনে আগাইতে পারবে। তার সাথে তো আমি এদিক দিয়ে একটা ফ্রেম বেঁধে রাখছি না। হ্যাঁ, অনেক সুতা না, 3000 সুতা, 3000 সুতা, 3000 সুতা ওয়্যার আছে, ফ্রেম আছে। তো পুরো ফ্রেমটাকে নিয়ে এরপরে কেউ ছাড়া, মানে কারো সাহায্য ছাড়া শুধুমাত্র ওই মোশনটা দিয়ে তার পক্ষে আসলে এটাকে তুলে নেওয়া সম্ভব হবে। বি আর সি এক্সট্রা তো ঘুরাইতেই হবে। বি আর সি তো হচ্ছে আমার নিয়ন্ত্রক। মানে এখন ধরো যদি ডিজাইনটা এরকম হয় যে আপ ডাউন, মানে একটা সিলিন্ডার ছোট, একটা বড়, একটা বড়, একটা ছোট, তাহলে প্রত্যেকবার এটার সাথে কানেকশন, ওটার সাথে কানেকশন, এটার সাথে কানেকশন। এখন তুমি যদি মেকানিক্যালি এটাকে যদি সার্ভো মোটর দিয়ে চালাও, মানে ইলেকট্রিক্যালি কন্ট্রোল পিএলসি বেসড মোটর দিয়ে চালাও, তখন তো তুমি সেখানে কন্ট্রোল করে দিতে পারবা যে এই মোটরটা এই সময়টাতে শুধু ঘুরবে, ওই সময়টাতে ঘুরবে না। কিন্তু মেকানিক্যালি তো এটা অ্যাচিভ করা কঠিন। মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা এখনো এরকম টুলস আবিষ্কার করে নাই যেটাতে মনে করো একটা কিছুকে ঘোরানো, আমরা কি দিয়ে ঘুরাই? মোটর দিয়ে ঘুরাই। এখন মোটর দিয়ে তো এই ব্রেকটা অ্যাচিভ করা যায় না। মোটর যখন ঘুরতে থাকে তখন কি আর সে 10 সেকেন্ড ঘুরলো, 2 সেকেন্ড থেমে থাকলো, 10 সেকেন্ড, এরকম তো হয় না। মোটর ঘুরতেই থাকে। তো মোটর ঘুরলে আলটিমেটলি মোটর যাকে ঘুরাবে তাকেও ঘুরাবেই, এটাকে তুমি অ্যাভয়েড করতে পারবা না। তো মেকানিক্যালি হওয়ার কারণে আর কি, এটা যদি মেকানিক্যাল মোশন ট্রান্সফার মেকানিজম, সেজন্য। ইলেকট্রিক্যালি তো এই জিনিসগুলো নাই। ইলেকট্রিক্যালি এত পার্টসের দরকারও হয় না আমাদের, সব বাদ। শুধুমাত্র পিএলসি করা আছে, প্রোগ্রাম করা আছে। সে পিএলসি বেসড প্রোগ্রামে ইলেকট্রিক্যাল সিগন্যাল যায়, সে সিগন্যাল মোতাবেক ওই সময় শুধু ওঠে। সেখানে এই এই ডিভাইসগুলো থাকেও না মডার্ন লোমগুলোতে আর কি। তো মেকানিক্যাল মোশনে এটা এরকমই, তোমাকে ঘুরাইতেই হবে এটাকে এবং এটাকে, প্রতি পিকে দুইটাকেই ঘুরাইতে হবে। যদিও একটা কাজে লাগবে আর একটা কাজে লাগবে না, অনেক সময় দুইটাই কাজে লাগবে না। যদি ছোট সিলিন্ডারের পরে আবার ছোট সিলিন্ডার থাকে, দুইটাই হয়তো কাজে লাগবে না, ফাও ফাও ঘুরবে। তাও তোমার এই শেডিংটা বা ডিজাইনটা অ্যাচিভ করার জন্য এই মেকানিজমে এভাবেই করতে হবে।